আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন। তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে, অর্থাৎ তিনি খুন হতে পারেন। এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় ভার্মা মারফত, মানে আমাদের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশ ঢাকাতে, তার মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে সেফ এক্সিট চেয়েছেন। ভারত সেখানে 3টি শর্ত দিয়েছে। আমি পুরোটাই আপনাদের বলছি। এখন আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে আমি সমস্ত গাঁজা গুল গল্প আপনাদের ছেড়ে দিই। তো এখন তাহলে যদি বলতে হয় তাহলে পরে ওই রেকর্ডগুলো আপনাদের শোনাতে হয়। সেটা তো আমার পক্ষে সম্ভব নয় শোনানো। তাই আপাতত যাদের গাঁজাগুলি মনে হবে তারা এই ভিডিওটা থেকে এক্ষুনি বেরিয়ে যান। আর যাদের মনে হবে যে না, সত্যি দেশের অবস্থা এখন খারাপ, যে কোনো সময় যা কিছু হতে পারে, তারা এই ভিডিওটা দেখুন। এটা আমি শুরুতেই বলে দিচ্ছি, সময় নষ্ট না করার জন্য, কারণ আপনাদের বেকার সময় নষ্ট হবে, সেটা আমিও চাই না। আজকে ভিডিওটা করব না বলেই ঠিক করেছিলাম যে আমি কোনো ভিডিও আজ করবো না। আজ লিথার্জি লাগছে, একটা অদ্ভুত। এই খবরটা পাওয়ার পরও কাল অনেক রাত অব্দি জেগেছিলাম। তো তারপরেতে আপনার দেশের সাজ্জাদ কাদির ভাই, তার সঙ্গে একটু কথা হলো। তিনি যখন এটা শুনলেন তিনি বললেন, না দাদা, এই খবরটা অত্যন্ত জরুরি, এই খবরটা আপনাকে করতেই হবে, এই খবরটা আপনি করুন। তো একবার তারই জোরাজোরিতেই আমি কিন্তু বসেছি, এটা বলতে পারেন। এখন ব্যাপারটা হলো, কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটা নিয়ে মিটিংয়ে একটা ভিডিও করেছিলাম। এখানে বেশ কয়েকটা মিটিং ফিটিং হয়েছে, একটা সেনাপ্রধান এবং প্রধান বিচারপতি, তারপর পিএসওর সঙ্গে একটা বৈঠক, বেশ হুমকি টুমকি দিয়ে এসছেন পিএসও। আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে। এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্টে এসছে এই মোহাম্মদ ইউনুসকে নির্বাচন দিলে খুব গন্ডগোল হয়ে যাবে। আর বাকি যে 3টে দল আছে সেই 3টে দল এবার গিয়ে নির্বাচনের দাবি করে এসছে। এখন মোহাম্মদ ইউনুস পড়েছেন ফাঁপড়ে। তিনি এখন প্রণয় ভার্মাকে বলছেন ফোন করে, তারপরে এই সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা, যে আমি এখন কোন দিকে যাই। আমি যদি নির্বাচন দিই ফেব্রুয়ারিতে তাহলেও আমি খুন হব, আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন হব। এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো। আপনি এমন একটা কিছু ব্যবস্থা আমায় করে দিন যাতে আমি দেশ ছেড়ে আমি পালাতে পারি। বিনয় বার্মা বলেছেন যে এটা তো আমার ব্যাপার নয়, এটা তো আমাদের দেশের ব্যাপার। ঠিক আছে, আমি কথাবার্তা বলছি, আমি আপনাকে পরে জানাচ্ছি। তারপর বিনয় বার্মা যোগাযোগ করেন আমাদের এখন যে হোম সেক্রেটারি, তার সঙ্গে গোবিন্দ মোহন। কারণ তখন রাত হয়ে গিয়েছে, তখন আর হোম মিনিস্টার অমিত শাহকে বিরক্ত করা যায় না। হোম সেক্রেটারিকে ফোন করেছেন গোবিন্দ মোহনকে। গোবিন্দ মোহন তখন বলেছেন, ঠিক আছে, আমি একটু আধ ঘন্টা বাদে আপনাকে ফোন করছি। সবাই আধ ঘন্টাই বলে আর কি, সেটা কখনো 1 ঘন্টা হয়ে যায়, কখনো 45 মিনিট হয়। তো যাই হোক, এবার বেশ কিছুক্ষণ পরে হোম সেক্রেটারি ফোন করেছেন, ফোন করে বলেছেন, ঠিক আছে, আপনি লাইন কানেক্ট করুন ওনার সঙ্গে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। তখন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার একটা ফোনালাপ হয়েছে ভায়া বিনয় বার্মা। এখন সেখানে ভারতবর্ষ 3টে শর্ত দিয়েছে। নাম্বার 1, এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ইনক্লুডিং আমাদের যিনি চিন্ময় প্রভু তারও। আর জামিনে মুক্তি দিয়ে আবার বেরোলি
আবার যেন জামিন মানে আবার গ্রেপ্তার না হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে, সেটা আপনাকেই করতে হবে। নাম্বার 2, আপনাকে পিসফুলি আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনি ভারতবর্ষ হয়ে, ভারতবর্ষের টার্মিনাল হয়ে অন্য কোথাও যেতে পারেন। ভারতবর্ষে আপনি একদিনও থাকবেন না এবং আপনার সঙ্গে আর কেউ যাবে না, এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। আর যদি আসে, যে আসবে তাকে আমরা অ্যারেস্ট করে নেব, কিন্তু পুরোটাই হবে এই 3টে শর্ত পূরণ করার মধ্যে দিয়ে। এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার জন্য এই যে লাস্টে 15 জন পান্না সহ 15 জন কলিমুল্লাহ সাহেব সহ, তা কলিমুল্লাহ সাহেবকে তার আগে ধরেছে। এই পান্না আর কলিমুল্লাহ সাহেব যতক্ষণ না ছাড়া পাচ্ছে না, বাকি সাংবাদিকরা ছাড়া পাচ্ছেন, ততক্ষণ আমি একেবারে জমদূতের মতো ওই মোহাম্মদ ইউনুস আর ওই আমাদের অধ্যাপক 26 লক্ষ তার পিছনে আমি লেগে থাকবো, আর দেখবো অধ্যাপককে কে জামিন দেয়। তো যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। তখন মোহাম্মদ ইউনুস প্রশ্ন করেন যে আমি ক্ষমতাটা হস্তান্তর করব কাকে? তখন গোবিন্দ মোহন বলেন সে ব্যবস্থা আপনাকে ভাবতে হবে না, আপনার ক্ষমতা হস্তান্তরের সময় মতো আপনি ইঙ্গিত পেয়ে যাবেন, তার কাছে হস্তান্তর আপনি করবেন, করে আপনি যাবেন এবং ইনক্লুসিভ একটা নির্বাচন হবে। এখন ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এখন ভাবছেন তিনি এখন কি করে এই সব পক্ষকে ঠান্ডা করে, এই বিশেষ করে আসিফ নজরুলের অবস্থা তো খুব খারাপ। যে কোনো দিন, যে কোনো সময় যে মবের সৃষ্টির নায়ক সে মবের শিকার হবে। আমার কথা মিলিয়ে নেবেন, এই যে কোনো দিন ও মবের শিকার হবে। যেখানে যাচ্ছে সেখানে ভুয়া স্লোগান হচ্ছে, সেখানে আটকে যাচ্ছে। আগে মঞ্চে উঠে উদাত্ত কণ্ঠে ভাষণ দিতেন, এখন খাঁচার ভেতর দিয়ে জানলা দিয়ে এখন ভাষণ দেন। কোথাও গিয়ে মুখ চুন করে পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন, কোথাও ঘেরাও হয়ে বসে থাকছেন, তাকে উদ্ধার করা হচ্ছে। এই হচ্ছে তার অবস্থা। এরা নির্লজ্জ একেবারে। তো এরা তো পদত্যাগ করবে না, দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। এই দেহত্যাগ তো করতেই হবে, আর পদত্যাগের আগে পদত্যাগ করে তারপরে দেহত্যাগ করবে। আগে পদত্যাগ করো, তারপর দেহত্যাগ হবে। তো যাই হোক, আর নইলে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে। শেষটা হচ্ছে দেহের সঙ্গে সঙ্গে পথ যাবে। তো এখন মোহাম্মদ ইউনুস এখন এই যে তিনটে শর্ত আছে, এই 3টে শর্ত নিয়ে এখন কার সঙ্গে আলোচনা করবেন এখন তিনি খুঁজে পাচ্ছেন না, কারণ তিনি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। তিনি কারোর সঙ্গে এখন কথা বলেন না, কাউকে বিশ্বাস করেন না, কারণ সবাই এসে তাকে এখন করকে যাচ্ছে। একটা এমন সময় এসছে, ইন্টারন্যাশনাল খিলাড়ি, সে তো সবাইকে ধমকাতো, লক্ষ লক্ষ মানুষ নাকি তাকে একবার মাথায় তুলে নাচতো। তা এখন তার এমন অবস্থা, সে এখন ভয়ে শীতকে যমুনার মধ্যে বসে আছে। সে এখন মানে ভয়ে কারোর সঙ্গে দেখা করছে না, কাউকে বিশ্বাস করে না সে। এই ডিজিএফআই থেকে আরম্ভ করে এই যত মানে রয়েছে, যারা জোর করে ঢুকে যায় তাদের আলাদা কথা, নইলে উনি কাউকে অ্যালাউ করেন না এই অবস্থায়। তো আপাতত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিদায়। এবার কতগুলো 3টে শর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই 3টে শর্ত পূরণ হয়ে গেলে মোহাম্মদ ইউনুস যে কোনো দিন দেশ ছাড়বেন এবং দেশ ছেড়ে উনি প্রাণটা বাঁচাবেন। এই হচ্ছে মোদ্দা ভিডিওর ভাষা। এবার আপনারা বুঝে নিন এর থেকে কতটা সত্যি কতটা মিথ্যে। যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমার ভিডিও দেখবেন না, আর যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমাকে আবার সাবাসী দেবেন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে বিএনপি সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা চাইবে না, যেটা তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও করেছে। কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এটা তারা মনে মনে চায়, যেমনটা তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও চেয়েছে। যেমন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তখন কিন্তু বিএনপি মনে মনে খুশি হয়েছে, কিন্তু তারা সরাসরি বলেনি। কেন বলেনি? বলেনি এই কারণে যে এটা একটা খারাপ নজির স্থাপন হয় যে বিএনপির মতো একটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছিল, এটা ভবিষ্যতে হয়তো একটা কথা উঠতে পারে। এই কারণে তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি, কিন্তু তারা মনে মনে খুশি হয়েছে।
এখন গতকালকে আপনারা দেখেন যে বিএনপির এমনটা অবস্থা যে তারা মনের ভাবটাও প্রকাশ করতে পারে না। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই জাতীয় পার্টির নিষিদ্ধের প্রশ্নে সবচেয়ে বেকায়দায় পড়বে বিএনপি, হয়েছেও কিন্তু তাই। আপনারা একটু খেয়াল করেন, গতকালকে যখন এনসিপি, জামায়াত, বিএনপি তিনটা দল দেখা করলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে জাতীয় পার্টির বিষয়ে আপনাদের অবস্থান কি। তো এনসিপি এবং জামাত বলল যেহেতু জাতীয় পার্টি স্বৈরাচারের সবচেয়ে বড় দোসর ছিল, সুতরাং বাংলাদেশে এদের রাজনীতি করার অধিকার নাই, তাদেরকে নিষিদ্ধ করা হোক। এখন বিএনপিকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের অবস্থান কি। তখন বিএনপি বলল যে বিএনপি শুধু জাতীয় পার্টিই না, বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। ঠিক আছে, এটা আপনাদের স্ট্যান্ড হতেই পারে, আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ হোক এটা চান না, ভালো কথা, এটা আপনাদের অধিকার এবং আপনাদের এই অধিকারকে, আপনাদের এই দৃষ্টিভঙ্গিকে আমরা সম্মান করি। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি বললেন যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, অথচ কথা কিন্তু হয়েছে। এবং বিএনপি জানতো যে যদি আমরা বলি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, বা যদি আমরা বলি এই ব্যাপারে আমাদের কোনো মতামত নাই, তাহলেও কিন্তু এটা বাইরে পাবলিশড হয়ে যাবে, কারণ গোপন কথা কিন্তু গোপন থাকে না। এই কারণে তারা জাতীয় পার্টিকে মন থেকে নিষিদ্ধ হোক চাইলেও সরাসরি বলে দিয়েছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে চাই না অন্য কোনো দল নিষিদ্ধ হোক, এটা বলে দিয়েছে। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও বিএনপির লাভ, না হলেও বিএনপিটাকে ইউজ করতে পারে, যেহেতু বিএনপি বড় দল। যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো আছে ওরা আর জাতীয় পার্টিকে ভোট দিতে পারবে না, ওরা বিএনপির দিকে আসবে, কারণ আওয়ামী লীগ তো কখনোই জামাতের দিকে যাবে না, তাই না? আর যদি নিষিদ্ধ না হয় তাহলে এই যে জামাত, এনসিপি, তারা বলতেছে তারা নির্বাচন বয়কট করবে, নির্বাচন ভণ্ডুল করবে, নির্বাচন বানচাল করবে, তাহলে বিএনপি এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে নির্বাচনটা সেরে ফেলতে পারবে। এবং কিছু কিছু গ্রুপ অলরেডি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্রে নেমেছে, এবং সেক্ষেত্রে তারা চায় নির্বাচনটা এমন হোক যে বিএনপি 180টা আসন পাবে, জাতীয় পার্টি পাবে 75টা, জামাত পাবে মনে করেন 25টা, এনসিপি পাবে 5টা, অন্যান্যরা 15টা, এইরকম করে জাতীয় পার্টিকে একটা প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্রে নেমেছে। যদিও আপনারা জানেন যে জাতীয় পার্টি জনপ্রিয়তা কোন পর্যায়ে, কিন্তু এই জাতীয় পার্টিকে প্রত্যেকটা দলই ব্যবহার করতে চান নিজেদের স্বার্থে। এবং জাতীয় পার্টিও ওই যে রাস্তার পাশে ওই যে ময়লার বাক্সে লেখা থাকে না, আমাকে ব্যবহার করুন, তো ওই রকম জাতীয় পার্টির গায়েও লেখা থাকে আমাকে ব্যবহার করুন, যে যায় সেই ব্যবহার করে। এই হচ্ছে কি অবস্থা। তো আমার কথাই একটা, যে বিএনপি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না চায় তাহলে সরাসরি বলুক চাই না, কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করলো চান কিনা, তিনি বলেন আলোচনা হয়নি, ভিতরে গিয়ে বলে এসেছেন যে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা চাই না। তো এটাও একটা রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু আমি মনে করি যে সামনের নির্বাচনে এই জাতীয় পার্টিকে নিয়ে একটা খেলা খেলতে চাইবে, কিন্তু সেই খেলা সফল হবে না। হবে না এই কারণে, দেখুন আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে খুব বড় একটা বাক্স, এই বড় একটা বাক্সর ভিতর কিন্তু আপনি ছোট্ট একটা বাক্স সহজেই ঢুকিয়ে লুকিয়ে রাখতে পারবেন। ঠিক তেমনি আওয়ামী লীগের ভিতরেও জাতীয় পার্টি এভাবে ছিল, আওয়ামী লীগ বড় দল, কিন্তু জাতীয় পার্টি তো একটা ছোট বাক্স। এই ছোট বাক্সের ভিতরে আপনি যখন একটা বড় বাক্সকে পুনর্বাসন করতে চান তাহলে কিন্তু তো সহজ না। কাজেই জাতীয় পার্টির মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এত সহজ হবে না। প্লাস মানুষের যে ক্ষোভ আওয়ামী লীগের প্রতি, জাতীয় পার্টির প্রতি, তাতে নির্বাচনে একটা আসন পাওয়াও জাতীয় পার্টির জন্য কষ্টকর হয়ে যাবে, আওয়ামী লীগের জন্য তাই। মানুষের ভিতর যে ক্ষোভ, মনে করেন নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র সেনাবাহিনী ভাড়া দিল, পুলিশ ভাড়া দিল, বাট আশেপাশের সব এলাকা ভাড়া দিবে কে? আওয়ামী লীগের লোকের রাস্তা নামলেই তো পাবলিক দুরানি দিবে, দিবে না? দিবে তো। তো যে যাই বলুক না কেন, আমি অন্তত জাতীয় পার্টি আওয়ামী লীগ নিয়ে কোনো ভবিষ্যৎ দেখি না আপাতত। ভবিষ্যৎ কি আমি জানি না, আপাতত কোনো ভবিষ্যৎ দেখি না। এবং আমি মনে করি এই বিএনপি এবং জামাত, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, রেষারেষি, এই তার কারণেই ইদানিং জাতীয় পার্টি গুরুত্ব পেতে শুরু করেছে মিডিয়াতে এবং বিভিন্ন আলোচনায়। বাট বাস্তবে ভোটের রাজনীতিতে তাদের ভোট একদম কিচ্ছু নাই, আগের মতো নাই। এই দলটা একদম একটা অবাঞ্ছিত দলে পরিণত হয়েছে, এবং এটা আপনারা শীঘ্রই দেখতে পারবেন, এই ভোটের ময়দানে দেখতে পারবেন।
হয়তো কিছু ভোট পাবে, তারা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। জাতীয় পার্টির আসলে ওই রকম ভোট আর কোথাও নেই। এবং আরেকটি খবর হচ্ছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি এখন ঢাকা অবস্থান করতেছেন। আপনারা জানেন যে ওনাকে নিয়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে উনি দেখা করেছেন এনসিপি নেতাদের সঙ্গে কক্সবাজারে। পরে শোনা গেল যে আসলে বৈঠক হয়নি, এটা ছিল একটা গুজব। তো পিটার হাস একসময় খুব জনপ্রিয় ছিলেন বিএনপি জামাতের কাছে এবং সাধারণ মানুষের কাছে, কারণ তিনি একজন অন্যতম রাষ্ট্রদূত যিনি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে। এখন সেই বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারায় যেতে গিয়েও বারবার হোঁচট খাচ্ছে, কারণ যেই বিএনপি জামাত চেয়েছিল যে শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার, এখন তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন বিএনপি চায় একটা, জামাত চায় একটা, মানে তারা আসলে ঐক্যমত্যে পৌঁছতে পারতেছে না। আপনারা জানেন যে পিটার হাস অ্যাক্সেলারেট এনার্জি নামে একটি এনার্জি কোম্পানিতে চাকরি করতেছেন বাংলাদেশে। তিনি এই কোম্পানির কান্ট্রি ডিরেক্টর। তো তিনি এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন। তো গতকালকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে বাংলাদেশে আসেন এবং আসার পরই সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তার কোম্পানির বিষয়ে। এবং তিনি একটা হোটেলে উঠেছেন, ওয়েস্টিন হোটেলে 1 সপ্তাহ থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু পিটার হাস বাংলাদেশে খুবই জনপ্রিয়, সুতরাং পিটার হাস তার প্রভাব কাজে লাগিয়ে তিনি বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে মিটিং করবেন। মিটিং করে ফেব্রুয়ারির ভিতরে একটি কার্যকরী স্থায়ী সমাধান খুঁজবেন, যাতে নির্বাচনটা খুব দ্রুত এবং শান্তিমতো হয়ে যায়। এবং সেক্ষেত্রে পিটার হাস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, তারপরে এনসিপির সঙ্গে, এমনকি এবি পার্টির সঙ্গে, গণ অধিকার পরিষদের সঙ্গে, চরমোনাইর পীরের সঙ্গে, এমনকি সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও পিটার হাস বৈঠকে বসতে পারে। বৈঠকে বসে যাতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হয়ে যায় এবং বিএনপি, জামাত, এনসিপি মোটামুটি আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে পৌঁছায়, এই ব্যাপারে পিটার হাস কাজ করবেন বলে আমরা খবর পেয়েছি। বাট এখন পর্যন্ত কোনো কিছুই কনফার্ম না। আমরা দেখি আসলে কি হয়। চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং কোনো খবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে ব্রেকিং নিউজ হিসাবে জানিয়ে দিব। ভালো থাকবেন, ধন্যবাদ।